দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনে। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রস্তাবিত যে বিষয়, সেটি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। আসলে কি তাই? এ বিষয়ে কথা বলবার জন্য প্রতিযোগিতায় সরকারি দল হিসাবে আজকের যারা অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে পরিচিত হইনি। আমাদের সাথে সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ নাঈম হোসাইন, মাননীয় ছায়ামন্ত্রী সাদিয়া আফরিন এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আফসানা মিমি। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী নেতা সাজ্জাদ হায়দার শ্রাবণ, মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফাতিহা উর্মি এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোসাম্মদ তাসনিম। আজকের এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম, রয়েছেন সাংবাদিক জাকির হোসেন লিটন, চিফ রিপোর্টার দৈনিক কালবেলা। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন কাউসারা চৌধুরী কুমু, নির্বাচন বিষয়ক প্রতিবেদক, সময় টেলিভিশন। এবং সর্বশেষ বিচারক সাংবাদিক মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি, সমকাল। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলা 5। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সম্মানিত প্রেসিডেন্ট মনিরা খান। আমরা আমাদের আজকের প্রধান অতিথি ফেমার সম্মানিত প্রেসিডেন্ট মনিরা খানকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা আমাদের আজকের প্রতিযোগিতার প্রধান অতিথি মনিরা খানের বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিটের সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের আয়োজনের শুরুতে আহ্বান করছি গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এই শীর্ষক ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ নাঈম হোসাইনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তার প্রস্তাব উত্থাপন করছেন। গণতন্ত্র কোনো বিমূর্ত ধারণা নয়, এটি ক্ষমতার উৎস নির্ধারণের একটি প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হলো গ্রহণযোগ্য নির্বাচন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার অনুমতিক্রমে আজকের সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি, প্রস্তাবটি হলো গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। সরাসরি সংজ্ঞায়ন করছি। গ্রহণযোগ্য নির্বাচন বলতে এমন একটি নির্বাচন প্রক্রিয়া বোঝাচ্ছি যেখানে ভোটাধিকার নিশ্চিত থাকে, প্রশাসন ও নির্বাচন স্বাধীন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যার ফলাফল দেশি বিদেশি পর্যবেক্ষক, দেশের জনগণ, রাজনৈতিক দল দ্বারা স্বীকৃত হবে। এই প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি মুখ্য ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, গণতন্ত্র পুনরুদ্ধার বলতে বোঝাচ্ছি এমন একটা রাজনৈতিক পরিবেশে ফিরে যাওয়া যেখানে জনগণ রাষ্ট্র ক্ষমতার প্রকৃত উৎস, জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়, জবাবদিহিতা ও আইনের শাসন কার্যকর থাকে। মাননীয় স্পিকার, আজকে সংসদে কেন আমরা বলছি গণতন্ত্র পুনরুদ্ধারে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন? 1, জনগণের আস্থা পুনরুদ্ধার হয়। 2, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয়। 3, নাগরিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ করে। 4, দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করে। 5, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করে। 6, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। 7, আন্তর্জাতিক সম্মান ও সহযোগিতা বৃদ্ধি করে। মাননীয় স্পিকার, গণতন্ত্র বলতে আমরা বুঝি ক্ষমতার উৎস পুনরায় আবার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আর এই মাননীয় স্পিকার, ক্ষমতার উৎস পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সুতরাং গণতন্ত্র পুনরুদ্ধারের আলোচনায় আমরা কোনো গৌণ বিষয় দিয়ে শুরু করতে পারি না, আমাদের শুরু করতে হবে মূল উৎস থেকে। আর মূল উৎস হলো মাননীয় স্পিকার গ্রহণযোগ্য নির্বাচন। মাননীয় স্পিকার, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছেন, এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা এবং গ্রহণযোগ্য নির্বাচনের পর গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে কিনা সুনির্দিষ্ট করে জানাবেন। ধন্যবাদ। গ্রহণযোগ্য নির্বাচনের পরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে কিনা, জি, সুনির্দিষ্ট করে জানাবেন। সুনির্দিষ্ট করে। মাননীয় স্পিকার, আমরা বলছি জনগণের কথা। যখন গ্রহণযোগ্য নির্বাচনের পরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেটা সুনির্দিষ্ট করে জানাবেন। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে যখন এরশাদ বিরোধীর পরে যে নির্বাচন ছিল এটা ছিল গ্রহণযোগ্য নির্বাচন। তারপরে যে পরবর্তী দুইটা হয়েছে কিনা সুনির্দিষ্ট করে জানান। আমরা তো শুধু বলতেছি না যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, আমরা বলছি এটা
মুখ্য পালন করবে। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 24-এর বিনা ভোটে নির্বাচন, 18-এর রাতের ভোটে নির্বাচন, 24-এর আমির নির্বাচন। মাননীয় স্পিকার, বিগত বছরগুলোতে নির্বাচন ঠিকই হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হয় না। কি কারণে হয় না মাননীয় স্পিকার জানেন? গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। ওই সকল নির্বাচনে জনগণের কোনো অংশীদারিত্ব থাকে না মাননীয় স্পিকার, জনগণের কোনো সম্মতি থাকে না মাননীয় স্পিকার, যে কারণে যার প্রেক্ষিতে ক্ষমতাকে দলীয়করণ করে তৈরি হয়েছিল ফ্যাসিস্ট গডমাদার শেখ হাসিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দীর্ঘ সময় ধরে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার ফলেই সংসদ হয়ে ওঠে একদলীয় ক্লাব, জবাবদিহিতা বিলুপ্ত হয়, ক্ষমতার দলীয়করণ হয়ে পড়ে। প্রশ্ন হয়েছে, শেষ প্রশ্ন। লুট হওয়া অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি, এটা কি সরকারের ব্যর্থতা মনে করছেন কি না? হ্যাঁ বা না? যদি এখন গ্রহণযোগ্য সরকার আসে, অবশ্যই এর বিচারে শাস্তি হবে মাননীয় স্পিকার। আমরা দেখেছি উসমান হাদির বিচারের জন্য অলরেডি কার্যক্রম চলতেছে এবং জনগণ এটা সরকারের ব্যর্থতা মনে করছেন কি না? হ্যাঁ বা না? আমরা তো বলতেছি গ্রহণযোগ্য নির্বাচন আসলে সরকার এগুলো করবে, এই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আসবে। এজন্য আমরা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি। আমরা আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। মাননীয় স্পিকার, 18-তে বিরোধী দল ছাড়াই তারা নির্বাচন করে নিয়েছে। এগুলো যেমন গ্রহণযোগ্য নির্বাচন হয় না। যখন গ্রহণযোগ্য নির্বাচন হবে তখন সকল সমস্যাগুলো মাননীয় স্পিকার সমাধান শুরু হবে মাননীয় স্পিকার, যা গণতন্ত্রের পুনরুদ্ধার এবং গণতন্ত্রকে গতিশীল করবে মাননীয় স্পিকার। তাই আজকের সংসদে মাননীয় স্পিকার আমরা সময় চেয়ে নিচ্ছি। তাই মাননীয় স্পিকার, আজকের সংসদে আমরা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, যদি আজকে সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয় তাহলে মাননীয় স্পিকার জুলাই হেরে যাবে, জিতে যাবে স্বৈরাচার শাসকরা মাননীয় স্পিকার। তাই জুলাইয়ের প্রতি সম্মান দেখিয়ে সকলে জনমনের আকাঙ্ক্ষা পূরণ করে আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত করার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ নাঈম হোসাইনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সাজ্জাদ হায়দার শ্রাবণকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে প্রধানমন্ত্রী যখন বারবার গণতন্ত্র দিয়েই নির্বাচন দিয়েই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার কথা বলছেন, তখন মাননীয় স্পিকার বলতে হয় সদ্য ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী আমার ভাই ওসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করে হত্যাকারী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। সদ্য সরকার থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সরকার আর ইসি নাকি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। লুট হওয়া 5713টি অস্ত্র এবং 6,12,000 গুলি এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি সরকার। মাননীয় স্পিকার, তখন বলতে হয় যে এই গণতন্ত্র কোনো ছেলের হাতের মোয়া। মাননীয় স্পিকার, আপনাকে আজকের এই মহান সংসদে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে যে গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য আজকে আমরা এই মহান সংসদে উপস্থিত হয়েছি, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মহানায়ক বাংলার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং আধিপত্যবাদ বিরোধী শক্তি ওসমান হাদির মৃত্যুতে আজকের এই মহান সংসদে শোক প্রস্তাব গ্রহণ এবং 1 মিনিট নীরবতা পালনের অনুমতি চাচ্ছি। জি, শোক প্রস্তাব গ্রহণ করা হলো এবং নীরবতা পালন করার জন্য অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা হিসেবে আজকের এই মহান সংসদে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। 1, মাননীয় স্পিকার, গ্রহণযোগ্য নির্বাচনের শর্তগুলো আসলে কি? 2, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ আদৌ আছে কিনা? 3, গণতন্ত্রের উপাদানগুলো আসলে কি? 4, গণতন্ত্র পুনরুদ্ধারে কার ভূমিকা বেশি? মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার লক্ষ্যে আজকের এই মহান সংসদে প্রমাণ করে দিয়ে যাব যে মাননীয় স্পিকার, গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে 1, রাষ্ট্রীয় কাঠামোয় গণতান্ত্রিক রূপান্তর, 2, ফ্যাসিবাদ বিরোধী জনঐক্য, 3, সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিকায়ন, 4, গণতন্ত্রের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা। মাননীয় স্পিকার, এই সমন্বিত ভিত্তির উপর দাঁড়িয়ে আজকে আমরা প্রমাণ করে দিয়ে যাব নির্বাচন মানে গণতন্ত্র মানে নির্বাচনী গণতন্ত্র না, গণতন্ত্র মানে আজকে ডেলিভারিটলি গণতন্ত্র। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী যখন বলছে নির্বাচিত সরকার এলেই নাকি গণতন্ত্র পুনরুদ্ধার হবে, তখন তাদের কাছে আমার প্রশ্ন, মাননীয় স্পিকার, তারা কেন একটি মাত্র উদাহরণ দেখাতে পারলেন না যে বিগত 55 বছরে কেন কোনো গ্রহণযোগ্য নির্বাচন আসার পরেও কোনো আজ পর্যন্ত কেন গণতন্ত্র আমার পুনরুদ্ধার হলো না? মাননীয় স্পিকার, 96-এর পরে হয়নি, 91-এ হয়নি, 2008 সালের পরে তো হয়নি, বরং এসেছে ফ্যাসিস্ট হাসিনা। মাননীয় স্পিকার, কোন হিসেবে? মাননীয় স্পিকার, আপনি বলেছেন বিগত 55 বছর বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। 18 সালের নির্বাচনে কি আপনি ভোট দিয়েছিলেন? 24-এর আমিডামি নির্বাচন যে আপনি ভোট দিয়েছিলেন, যে নির্বাচনে গণতন্ত্র অংশগ্রহণ ছিল না, তার কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? আমি উদাহরণে বলে দিয়েছি 91, 96, 2008 সালের নির্বাচনের কথা, তখন আপনার এই প্রশ্ন দেওয়ার গ্রহণযোগ্য থাকে না। মাননীয় স্পিকার, আজকে নির্বাচন একটি গণতন্ত্রের জন্য উপাদান হতে পারে, কিন্তু সেটি প্রধান না। মাননীয় স্পিকার, উদাহরণ দিচ্ছি মাননীয় স্পিকার, 2008 সালে নির্বাচন দিয়েই মাননীয় স্পিকার হাসিনা ক্ষমতায় এলো একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, কিন্তু বিদ্যমান নীতি কাঠামো, সংবিধান, বিচার বিভাগে ভর করে বাতিল করে দেয় মাননীয় স্পিকার চলমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মাননীয় স্পিকার, এর মাধ্যমে তৈরি করে স্বৈরাচারী যাত্রা। মাননীয় স্পিকার,
এই আমরা আর চাই না 2026-এর পরে আমার বাংলার বুকে নব্য ফ্যাসিবাদ কায়েম হোক। সরকারি দল যখন তাদের এগুলো যখন এড়িয়ে যায়, তখন তাদের উদ্দেশ্যে বলতে চাই, রোম যখন পুড়ছিল নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। জি, প্রশ্নটি হচ্ছে, আপনি বললেন যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রাতিষ্ঠানিকরণ করতে হবে। এখন এই প্রাতিষ্ঠানিকরণ করবে কে? ধন্যবাদ। নির্বাচিত সরকার করে যাবে, কিন্তু নির্বাচন সরকার করে যাবে, তার আগে আমার বাকি যেই প্রস্তাবগুলো আছে, শুধুমাত্র আমি আজকে বলছি প্রধান হিসেবে যখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা করবে কে? বৈধ নির্বাচনের মাধ্যমে সরকার, না অবৈধ নির্বাচনের মাধ্যমে? আমরা গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে, কিন্তু জি আমরা গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে, কিন্তু যখন আমার গ্রহণযোগ্য নির্বাচনের সাথে শুধু আপনি যখন প্রধান হিসেবে দেখছেন যে গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা, তখন আসলে আপনার এই প্রশ্নটিও আজকে এই সংসদে আর গ্রহণযোগ্যতা পায় না। মানে স্পিকার, 1400 জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বিতর্ক করছি। আমার ভাই শহীদ ওসমান হাদির রক্তের উপর দাঁড়িয়ে বেগম জিয়ার মতো বলতে চাই, বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নাই। মাননীয় স্পিকার, তাই আমার আজকে এই দেশে গণতন্ত্র লাগবে, ভোটের অধিকার লাগবে, মত প্রকাশের স্বাধীনতা লাগবে, মানবাধিকার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, জুলাই আন্দোলনের রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ লাগবে, আজকের প্রস্তাবকে বর্জন করা লাগবে। মাননীয় স্পিকার, দরকার হলে আবারও বলবো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। মাননীয় স্পিকার, আমরা সবাই ডেলিভারিটলি গণতন্ত্র চাই, নির্বাচনী গণতন্ত্র না। মাননীয় স্পিকার, দিন শেষে বলতে চাই, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় ছায়ামন্ত্রী সাদিয়া আফরিনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। গণতন্ত্র কোনো বিমূর্ত দর্শন নয়, গণতন্ত্র কোনো আবেগী স্লোগান নয়। গণতন্ত্র হলো ক্ষমতার উচ্চ নির্ধারণের এমন একটি প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হলো গ্রহণযোগ্য নির্বাচন। আমাদের পক্ষের প্রথম বক্তা সঠিকভাবে বলেছেন, গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন নাগরিক বিশ্বাস করে তার ভোট রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। মাননীয় স্পিকার, গণতন্ত্র পুনরুদ্ধার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেছে, আগামী গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনই পারে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং তা গতিশীল করে ভূমিকা পালন করতে। মাননীয় স্পিকার, যখন রাষ্ট্রের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়, তখন জনগণ মনে করে তাদের মতামতের মূল্য আছে। সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের মধ্যে রাষ্ট্রের প্রতি বিশ্বাস ফিরে আসে। এতে জনগণ রাজনীতিতে আগ্রহী হয় এবং রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে উৎসাহিত হয়। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক ব্যবহার, ক্ষমতার পরিবর্তন শান্তিপূর্ণভাবে যখন হয়, তখন জনগণ জানে নির্দিষ্ট সময় পর তারা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারবে। তখন রাজনৈতিক দলগুলো সহিংসতার পথ বেছে নেয় না, বিরোধী দল আন্দোলনের বদলে নির্বাচনের প্রস্তুতি নেয়। শাসক দলও জানে জনগণের চূড়ান্ত বিচারক। ফলে দেশে হরতাল, সহিংসতা, অরাজকতা কমে যায়, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। মানে স্পিকার, আমি স্পষ্ট করে বলছি, আপনি মাত্রই বলে গেলেন জামাতের আমির বলেছে পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন এই পাতানো নির্বাচনের চেষ্টাই করা হচ্ছে, তখন আপনি আসলে ভুল শুনেছেন। আমি এটা বলি, আপনার কথার মানে প্রেক্ষিতেই বলতে হচ্ছে যে বর্তমান মানে যে নির্বাচনী যে রাজনৈতিক দলগুলো আছে, তারা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি কিভাবে এই গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন, যার মাধ্যমে আপনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান? যদি আমাদের জনগণ যদি ঐক্যমত্য হয়, তাহলে অবশ্যই। তাহলে কি আপনি আমাদের আপনি দেখেন যে আমাদের সরকার এখন বুঝতে হবে যে আমাদের আগে যে সরকার ছিল, সে কিন্তু জানে যে গ্রহণযোগ্য নির্বাচন বা যদি আমাদের জনগণের মতামত বা গ্রহণযোগ্য, আমরা যদি জনগণ যদি গ্রহণযোগ্য না নেয় সরকারকে, তাহলে কিন্তু সেটা সে দেশেই থাকতে পারবে না, যেমন আমাদের দেশের বাইরে চলে গেছে। তো গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই দরকার যদি জনগণ চায়। আমি আশা করি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, আমি স্পষ্ট করে বলছি, নির্বাচনের গ্রহণযোগ্যতা কোনো দলের অংশগ্রহণে নির্ভর করে না, নির্ভর করে প্রক্রিয়ার উপর। যে দল হত্যা, গুম ও সহিংসতার রাজনীতি করে, সে দল নিজেদের অযোগ্য করে তোলে। আজ এই সংসদের সামনে আমার প্রশ্ন খুব পরিষ্কার, আমরা কি আবার প্রহসনের নির্বাচন চাই, নাকি আমরা জুলাই 24-এর রক্তের মূল্য দিতে চাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে? আমরা পক্ষ দল হিসেবে স্পষ্ট ঘোষণা করছি, আমরা গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে, কারণ গ্রহণযোগ্য নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা পালন করবে। তাই আজকের এই সংসদের প্রস্তাবটি গৃহীত করার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা ফাতিমা উর্মিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভিডেম ইনস্টিটিউশনের মতে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ না হলে গণতন্ত্র নির্বাচনে আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ হয়ে পড়ে। আজকের বিতর্ক মাননীয় স্পিকার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, যেখানে সরকারি দলের বক্তব্য শুনে মনে হচ্ছে নির্বাচন হচ্ছে একটি অনুষ্ঠান যার মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, আর আমরা বলছি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের কথা, যার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে, কার্যকর নির্বাচন হবে এবং গণতন্ত্রের পুনরুদ্ধার হবে। অর্থাৎ পলিসি ডিবেটে, কেস ব্রেকিংয়ে সরকারি দলের বিতর্ক যে এই সংসদে আর টিকছে না, তা বলাই বাহুল্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, বক্তব্য দানের সুযোগ
সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সরকার দল গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের যে চ্যালেঞ্জ রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি, লুট হওয়া, অস্ত্র উদ্ধার না হওয়া, ফ্যাসিস্ট ষড়যন্ত্র, রাজনৈতিক সহিংসতা, এই বিষয়গুলো এখন যখন তারা এড়িয়ে যাচ্ছে, তখন তাদেরকে আজকে বলতেই হচ্ছে তারা আজকে এই ডিবেটে সরকার দল হিসাবে সেলফ নাইফিং করছে। মাননীয় স্পিকার দেখুন, সরকার দল দুজন বক্তা এর মধ্যে বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু দুজন বক্তার একজনও এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ হলে সেটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হবে কিনা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চ্যালেঞ্জ হবে কিনা, ফ্যাসিবাদ বিরোধী জনৈক্য মত থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার ব্যাহত হবে কিনা, সামাজিক রাজনৈতিক সংস্কৃতিতে গণতন্ত্রের চর্চা থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার ব্যাহত হবে কিনা। অন্যদিকে আমরা উদাহরণের মাধ্যমে প্রমাণ করে গিয়েছি যে নির্বাচন কখনো গ্রহণযোগ্য নির্বাচনও কখনো গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না। প্রমাণ হিসেবে আমরা 91, 96, 2008 নির্বাচনকে তুলনামূলকভাবে উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, তাই যুক্তি খণ্ডনে সরকারি দল যে শূন্য রানেই বোল্ড আউট। মাননীয় স্পিকার, নির্বাচন দরজা করানো আছে, প্রার্থীরা হলফনামা দিয়েছে, সেই হলফনামা বিশ্লেষণ করে বিবিসি বাংলা তাদের শিরোনামে বলছে প্রার্থীদের হলফনামা দেওয়াটা কি কেবলই আনুষ্ঠানিকতা। মাননীয় স্পিকার, বিভিন্ন ধরনের নির্বাচক বিশ্লেষকদের মতে এবারের ফ্যাসিস্ট আমলের নির্বাচনগুলোর মতো এবারের হলফনামাও বেশিরভাগই ত্রুটিপূর্ণ। সম্ভব প্রধানমন্ত্রী কারো বার্ষিক নাকি 6.5 লাখ, 3.5 লাখ, আবার 2.5 লাখ টাকা, কি অবিশ্বাস্য। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষিতে আমাদের আজকের সভার প্রধান অতিথি ফেমাস সভাপতি মনিরা খান ম্যাম বলেন হলফনামা সঠিকভাবে যাচাই বাছাই না হলে ভোটারদের প্রতি অন্যায় হবে। হ্যাঁ মাননীয় স্পিকার, অন্যায় হবে। হ্যাঁ সরকারি দল, ভোটারদের প্রতি অন্যায় হবে। সরকার দল ঠিক এভাবে যদি আপনারা গ্রহণযোগ্য নির্বাচন করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনাদের বলতে চাই দিল্লি কিন্তু বহুদূর। যে আপনার প্রশ্নটি বলেছেন গ্রহণযোগ্য নির্বাচনে একমাত্র পন্থা নয়, আপনি এটা চানও না, তাহলে কি আপনি চান যে আমাদের দেশে অবৈধভাবে নির্বাচন? আমি একবারও বলিনি আমি গ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমি একবারও বলিনি আমি গ্রহণযোগ্য নির্বাচন চাই না, আমি বলেছি আমি গ্রহণযোগ্য নির্বাচন চাই না, জনগণের চাই না বলিনি। আপনি কেন বলছেন এটা না মানে তাহলে আপনি সেটা কি? আমি গ্রহণযোগ্য নির্বাচন চাই না একবারও বলিনি। আমরা গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই চাই, কিন্তু তার আগে দরকার প্রাতিষ্ঠানিক গণতন্ত্র। সাথে আমাদের যে 4টি স্ট্যান্ড পয়েন্ট, আমাদের 4টি স্ট্যান্ড পয়েন্ট, রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক রূপান্তর, ফ্যাসিবাদ বিরোধী জনৈক্য, সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিকায়ন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা, এগুলো নিশ্চিত করতে হবে। সাথে আমরা অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু তার আগে এগুলো আপনাদের ফুলফিল করতে হবে। তার সাথে আইপিওর যে 14টা উপাদান রয়েছে গণতন্ত্রের, সেগুলো নির্বাচন, তার মধ্যে 11 নম্বর, সেই 11 নম্বর সাথে বাকি 13টা আপনাদের ফুলফিল করতে হবে। জি মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে বিগত নির্বাচনের জনমতের প্রতিফলন তো দূরে থাক, নির্বাচনের গ্রহণযোগ্যতায় প্রতিষ্ঠা করা যায়নি। তার কারণ রাষ্ট্রীয় কাঠামোয় গণতন্ত্রহীনতা। হ্যাঁ মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় কাঠামোয় গণতন্ত্রহীনতা। শেখ হাসিনা যেমন নিজেকে বিকল্পহীন ভাবতো, আজকে সরকারি দল যখন গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যয় দিয়ে নির্বাচনকে বিকল্পহীন ভাবছে, তখন তাদের মনে করিয়ে দিতে চাই বিকল্প কিন্তু তুমি, আমি, আমরা। মাননীয় স্পিকার, সরকার দলে কিছু প্রশ্ন করতে চাই। আপনারা কি নির্বাচন ব্যবস্থা কমিশনের 27টি সুপারিশ বাস্তবায়ন করতে পেরেছেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনতে পেরেছেন? সংবিধান থেকে ফ্যাসিবাদের উপাদান বাদ দিতে পেরেছেন? জুলাই আন্দোলনে জড়িত সকল ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের দেশে এনে বিচার করতে পেরেছেন? বিগত 3 নির্বাচনে অপরাধীদের বিচার করতে পেরেছেন? এই সব প্রশ্নের উত্তর যখন হয় না, তখন সরকার দলকে বলতে চাই, তাদের কাছে প্রশ্ন করতে চাই, কোন মেকানিজমে, কোন গণতান্ত্রিক উপায়ে আপনারা গ্রহণযোগ্য নির্বাচন করবেন? ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিলে গাড়ি কিন্তু সামনে যাবে না। মাননীয় স্পিকার, আমরা চাই না আর কেউ শেখ হাসিনা ওঠুক। আমরা আর বারবার বলতে চাই না কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? মাননীয় স্পিকার, শাপলা চত্বরে গণহত্যা হোক, বিডিআর গণহত্যা হোক, আমরা এগুলো চাই না। প্রহসনের নির্বাচন তথাকথিত গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করতে না পারুক। মাননীয় স্পিকার, একটু সময় চেয়ে নিচ্ছি। গণতন্ত্র মানে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র মানে বাই দ্য ইলেকশন, অফ দ্য ইলেকশন, ফর দ্য ইলেকশন না। মাননীয় স্পিকার, নির্বাচনের মাধ্যমে যেন কেবল ক্ষমতার পালাবদল না হয়, সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হয়, সেই লক্ষ্যে আমাদের আজকের বিতর্ক। আজকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি, ধর্ম নিয়ে বাহাস চলছে, রাজনৈতিক কোন্দল চলছে, ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে। এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। জুলাই শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে। আপোষহীনতার এই লড়াইয়ে আজকের এই প্রহসনমূলক প্রস্তাবের বিরোধিতা জানিয়ে আরেকবার বলে যেতে চাই, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য আফসানা মিমিকে তার বক্তব্য প্রদান করবার জন্য।
মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। তাদের বক্তব্য শুনে আমি হতাশ হলাম, কারণ তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায় কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন চায় না। আর তারা বোঝেই না গৌণ ও মুখ্য বিষয়ের মধ্যে মূল পার্থক্য কি। বলি ভাই, পয়েন্ট অফ অর্ডারটা গ্রহণ করছি, শুনছি আমরা একবারও বলিনি আজকে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই না মাননীয় স্পিকার। আমরা বারবার বলছি আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। পয়েন্ট অফ অর্ডার অ্যাকসেপ্টেড। তারা কখনো বলেনি যে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই না। বলি ভাই, মূল পচে গেলে পাতায় পানি ঢেলে লাভ নেই। আমাদের মূল রক্ষা করতে হবে, আর সেই মূলই হলো গ্রহণযোগ্য নির্বাচন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সংসদ হয়ে ওঠে জনগণের কণ্ঠ। সেখানে আইন পাশ হয় আলোচনার মাধ্যমে, ভয় বা হুকুমের মাধ্যমে নয়। বিরোধী দল বলে গেলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করলেই গণতন্ত্র আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আসা সরকার কি সত্যি প্রতিষ্ঠানকে স্বাধীন করতে পারে? বিরোধী দলকে বলতে চাই, রাখাল যদি নিজেই নেকড়ে হয়, পাল বাঁচে না। ভোটে জবাব দিয়ে না থাকলে প্রতিষ্ঠান যতই শক্তিশালী হোক স্বাধীন থাকতে পারে না। মাননীয় স্পিকার, গ্রহণযোগ্য নির্বাচনী অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে, কারণ অর্থনীতি কেবল বাজেট বা প্রকল্পের নাম নয়। অর্থনীতি দাঁড়িয়ে থেকে আস্থা, স্থিতিশীল আর ভবিষ্যৎ বিশ্বাসের উপর, আর সেই আস্থার জন্ম হয় কেবল গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই। বিরোধী দলকে প্রবাদ বাক্যে বোঝাতে চাই, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। অর্থাৎ ভোটবিহীন উন্নয়ন সাময়িক হয়, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের উন্নয়ন টেকসই হয়। প্রশ্ন নিচ্ছি। জি, বাংলাদেশে যে জুলাই আন্দোলন পরবর্তী যে সংস্কার হয়েছে সেখানে এখন আমরা একটা গণভোট পর্যন্ত গিয়েছি। এখন আপনি কি বিশ্বাস করেন যে আমাদের এই গণভোট বাস্তবায়ন আসলে দরকার আমার গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য? দরকার। এখন যদি গণভোটের মধ্যে না ভোটে জয়যুক্ত হয় তাহলে কিভাবে এই সংস্কার করবেন? আজকের এই নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে কিভাবে আপনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন যদি একটু বলে যেতেন। স্যার, প্রথমত আমরা জনগণের আস্থা অর্জন করব এবং জনগণের এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। মাননীয় স্পিকার, গ্রহণযোগ্য নির্বাচন একটি রাষ্ট্রের আন্তর্জাতিক সম্মান ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করে, কারণ আধুনিক বিশ্বে কোনো দেশ একা চলে না। বাণিজ্য, উন্নয়ন, কূটনীতি সবকিছুর কেন্দ্রে আছে রাষ্ট্রিক গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা। আজকের বিশ্বে আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী দেশ ও বিনিয়োগকারীরা প্রথমেই একটি প্রশ্ন করে, মাননীয় স্পিকার, এই দেশের সরকার কি জনগণের সম্মতিতে নির্বাচিত? যেসব দেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে তারা আন্তর্জাতিক সুযোগ সুবিধা পায়, বাণিজ্য সুবিধা পায়, ভিসা, শিক্ষা, শ্রম বাজারে তাদের সুযোগ বাড়ে, কূটনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়। অথচ বিরোধী দল বলে গেলেন তারা গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষেই নয়। মাননীয় স্পিকার, একটি গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত সরকার আন্তর্জাতিক ফোরামে কথা তুলে মাথা উঁচু করে, কারণ তারা তাদের পেছনে থেকে জনগণের শক্তি, আর জনগণের শক্তি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা শেষ প্রশ্ন নিচ্ছি। জি, অল ডেমোক্রেসি কংগ্রেস বলছে শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্রকে নির্বাচিত সরকারকেও কর্তৃত্ববাদী করে। আপনারা এটা মানছেন কিনা? আপনি প্রশ্ন আরেকবার করেন। অল ডেমোক্রেসি কংগ্রেস বলছে শুধুমাত্র নির্বাচনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আমরা কখনোই বলিনি শুধুমাত্র নির্বাচনী গণতন্ত্র প্রধান ভূমিকা পালন করে, এটা বলছি। আশা করি উত্তরটি পেয়েছেন। বিরোধী দলকে বলতে চাই, নিজ ঘর শক্ত না হলে বাইরে সম্মান মেলে না, আর আন্তর্জাতিক পর্যায়ে সম্মান ও সহযোগিতা পেতে হলে আমাদের ফিরে আসতে হবে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থায়। মাননীয় স্পিকার, এসব জলযন্ত্র প্রমাণ দেখার পরেও আজ বিরোধী দল গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া আর কোন মেকানিজমের মাধ্যমে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করতে হবে তা আজকে এই সংসদে দেখাতে ব্যর্থ হয়েছে। তাই এই পর্যায়ে এসে যখন বিরোধী দলের বিতর্কের ডিমান্ড যুক্তিতর্ক উদাহরণ দিয়ে প্রমাণ করতে পারে না, প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না, তখন তাদের বিতর্ক যে তাসের ঘরের মতো ভেঙেছে তা বলাই বাহুল্য। মাননীয় স্পিকার, তাই আমরা আজকে এই সংসদে বারবার গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি। আজকের বাংলাদেশ একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সময় গণতন্ত্র পুনরুদ্ধার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা আমার আপনার জনগণের সবার ন্যায্য অধিকার। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমার আপনার জনগণের রাজনৈতিক দলসমূহের একটি চাওয়া আছে, আর সেই চাওয়াটি হলো 12 ফেব্রুয়ারি গ্রহণযোগ্য নির্বাচন। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে প্রস্তাবটি গৃহীত করতেই হবে। তারা হলে বেইমানি করা হবে জুলাই গণঅভ্যুত্থানের সাথে, বেইমানি করা হবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের সাথে, পূরণ হবে না জনমনের আকাঙ্ক্ষা। তাই এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোসাম্মদ তাসনিমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলে 3 জন বক্তার বক্তব্য শুনে আমার এই মুহূর্তে এটা উপলব্ধি হচ্ছে যে গণ আন্দোলনের পর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, আইনের শাসন নিশ্চিত হবে। 24-এর আন্দোলনের পর আর কেউ ফ্যাসিস্ট থাকবে না, স্বৈরাচার হওয়ার কোনো সাহস পাবে না। মাননীয় স্পিকার, বাস্তবতা কি তাই? চলুন দেখে আসি বাংলাদেশে গণ আন্দোলনের পর গণতন্ত্র কতটুকু পুনরুদ্ধার হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, গণতন্ত্র কিন্তু অধরাই থেকে যায়। মাননীয় স্পিকার, 1990 সালের গণ আন্দোলন, 91-এর নির্বাচন, গণতন্ত্র কিন্তু ফিরে
আসেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাস্তবধর্মী উদাহরণগুলো এটাই প্রমাণ করে দেয় যে সরকারি দলের বক্তব্য, যুক্তি, তর্ক এই ছায়া সংসদে একদমই গ্রহণযোগ্যতা পায় না এবং অন্তঃসার শূন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দলের 3 জন বক্তা বারবার বলছে যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে, অথচ তারা এখনো পর্যন্ত একবারের জন্য হলে প্রমাণ করতে পারেনি যে কোন গ্রহণযোগ্য নির্বাচনের পরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। 1970 সালে নির্বাচন, 73 সালে নির্বাচন, 91 নির্বাচন, 96, 2001 নাকি 2008 সালে নির্বাচন। মাননীয় স্পিকার দেখুন, গণতন্ত্র আর নির্বাচন নিয়ে ব্র্যাক ইনস্টিটিউশন অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বলছে যে নির্বাচনী গণতন্ত্রকে টেকসই করে না, অথচ সরকারি দল বারবার বলছে যে নির্বাচনী নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করে। এ যেন গায়ে মানে না আপনি মোড়ল। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রকে কিভাবে সুরক্ষিত করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, এই বিষয়ে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউশন 8টি পরামর্শ দিয়েছে। চলুন দেখে আসি সেগুলো কি কি। তারা জুলাই চার্টার বাস্তবায়নের কথা বলছে, নাগরিক গণতান্ত্রিকায়নের কথা বলছে, গ্রহণযোগ্য নির্বাচনে পরিবেশ সৃষ্টির কথা বলছে, রাজনৈতিক সহাবস্থানের কথা বলছে, সহনশীলতার কথা বলছে। মাননীয় স্পিকার, সবাই যখন রাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিকায়নের কথা বলছে, রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য চর্চার কথা বলছে, ফ্যাসিজমের বিরুদ্ধে জনঐক্যের কথা বলছে, তখন সরকারি দল বলছে তাদের নাকি গ্রহণযোগ্য নির্বাচনই লাগবে। এ যেন বিচার মানি অথচ তাল গাছটা আমারই। মাননীয় স্পিকার, পুরো সংসদ জুড়ে যে সরকারি দলের বক্তব্য কতটা সাংঘর্ষিক আমি একটু প্রমাণ দিয়ে যাচ্ছি। তারা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে, অথচ এনসিপি বলছে সরকার পাতানো নির্বাচনের চেষ্টা করছে। তারা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে, অথচ জামায়াত বলছে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে, আসন বটনের নির্বাচন প্রতিহত করা হবে। তারা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে, অথচ ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারছে না, ওসমান হাদির হত্যাকারীদের বিচার করতে পারছে না, ফ্যাসিস্ট ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছে না এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারছে না। মাননীয় স্পিকার, অস্ত্র উদ্ধার নিয়ে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় তখন তিনি আমাদেরকে পেঁয়াজের দাম কমানোর আশ্বাস দেয়। তখন মাননীয় স্পিকার, সরকারি দলের ভাষ্যমতে গণতন্ত্র পুনরুদ্ধার তো দূরে কথা, গ্রহণযোগ্য নির্বাচনও সম্ভব হবে না। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় 2699 জনকে, জোরপূর্বকভাবে গুম করা হয় 6000 জনেরও বেশি জনকে। জঙ্গি নাটক, গুম খুন, আয়নাঘরের বিরুদ্ধে জেগে ওঠে জুলাই, রাজপথ প্রকম্পিত হয়, স্বৈরাচার নিবাদ যা, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে। হাসিনার এই অপশাসনের বৈধতা কিন্তু পেয়েছিল 2008 সালের গ্রহণযোগ্য নির্বাচনের পরে। মাননীয় স্পিকার, তাই কোনো গ্রহণযোগ্য নির্বাচনী যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে আমরা তা বিশ্বাস করি না। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। তাই আমরা দাবি করছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিকায়নের দরকার, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক শাসন কার্যকর করতে হলে রাষ্ট্রের সব অঙ্গ প্রত্যঙ্গকে গণতান্ত্রিক নীতি, আদর্শ ও মূল্যবোধের উপর দাঁড় করাতে হবে। উইনার টেক্স অল সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আইনের শাসন, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণহত্যাকারীদের বিচার করতে হবে। ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে গণভোটে অবস্থান পরিষ্কার করতে হবে। সরকারকে শীতনিদ্রা থেকে জেগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। ভূ রাজনৈতিক চাপ মোকাবেলা করতে হবে। ফ্যাসিস্ট ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দিন শেষে গণতান্ত্রিক বাংলাদেশ করতে, জুলাই বিপ্লবের বাংলাদেশ করতে, নো ওয়ান বিহাইন্ড লেফট এই নীতিতে সরকারের একপাক্ষিক নীতিকে বর্জন করতে হবে। সেই প্রত্যাশায় নতুন বাংলাদেশের আশায় বলতে চাই, রাত পোহাবার কত দেরি বাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী সংসদ সদস্য মোসাম্মদ তাসনিমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা তিনজন 6 জন বক্তার বক্তব্য শুনলাম। আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে রয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সম্মানিত প্রেসিডেন্ট মুনিরা খান, রয়েছেন আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে। আমরা তার বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে। এই পর্যায়ে আবারও আমি যুক্তি খণ্ডন পর্বের সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা সাজ্জাদ হায়দার শ্রাবণকে পুনরায় তার 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দল বলে গেলেন তারা নাকি ওসমান হাদি রক্তের সাথে প্রতারণা করতে চান না, অথচ ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস বলছে শুধু নির্বাচনী গণতন্ত্র দিয়ে যখন তারা গণতন্ত্রের উপর নির্ধারণ করবে তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও কিন্তু কর্তৃত্ববাদী হয়ে যাবে। মাননীয় স্পিকার, তার মানে নব্য যে সরকার আসবে সেও কিন্তু স্বৈরাচারী হতে পারে। মাননীয় স্পিকার, তারা কিন্তু এইখানে মাননীয় স্পিকার সরাসরি ওসমান হাদি রক্তের সাথেই বেইমানি করলো, অথচ মাননীয় স্পিকার তার এক মুখে 2 কথা বলে গেল। মাননীয় স্পিকার,
কথায় আছে কাজের গরু কেতাবে থাকলেও গোয়ালে নাকি নাই। মাননীয় স্পিকার, সরকারি দলের কথা শুনে আজকে এটাই মনে হলো। তাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে গত 55 বছরে এমন কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা যার পরে নির্বাচন হওয়ার পরেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তারা একটি মাত্র উদাহরণ দেখাতে পারলেন না মাননীয় স্পিকার। ঠিক এই জায়গায় তারা আজকে ব্যর্থ মাননীয় স্পিকার। তারপরে মাননীয় স্পিকার দেখেন, আজকে দরকার ছিল তাদের গ্রহণযোগ্য নির্বাচন, তারা কিভাবে চায় গণতন্ত্র, এই গ্রহণযোগ্য নির্বাচন দিলে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ওয়ে অফ মেকানিজমটা আসলে কি ছিল সেটা আজকে তাকে দেখানো উচিত ছিল। তারা কিন্তু আজকে এইখানেও ব্যর্থ মাননীয় স্পিকার। তারপরে আসি মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় কাঠামোয় গণতান্ত্রিক চর্চা থাকলে নির্বাচনে যে গ্রহণযোগ্য হয় তারা তা বারবার বুঝতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা কিন্তু বারবার বলছি যে রাষ্ট্র কাঠামোতে আমাদের আজকে গণতন্ত্র লাগবে মাননীয় স্পিকার। গণতন্ত্র পুনরুদ্ধারে শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমাদের হবে না, গ্রহণযোগ্য নির্বাচন আজকে মুখ্য ব্যাপার না মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গায় তারা বারবার বলছে যে তারা আজকে গ্রহণযোগ্য নির্বাচন চায়, কারণ গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে মাননীয় স্পিকার। তারা আজকে এটাকে প্রধান বলছে ঠিকই, কিন্তু কি কারণে বলছে, কেন বলছে, কি বলছে তারা নিজেরাই জানে না মাননীয় স্পিকার। ঠিক এই জায়গায় তারা আজকে ব্যর্থ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ওয়ার্ল্ড ডেমোক্রেসি যেটা বলছে মাননীয় স্পিকার, 2008 সালে কিন্তু এর একটা উদাহরণ আমরা দেখতে পাই মাননীয় স্পিকার। হাসিনা কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তারপরও কিন্তু মাননীয় স্পিকার স্বৈরাচার কায়েম হয় মাননীয় স্পিকার। তারপরে আসি মাননীয় স্পিকার নরেন্দ্র মোদীর দিকেও মাননীয় স্পিকার, সে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল মাননীয় স্পিকার, কিন্তু কায়েম করেছে হিন্দুত্ববাদী শাসন। মাননীয় স্পিকার, হিটলারও কিন্তু একটা চমকপ্রদ উদাহরণ হতে পারে মাননীয় স্পিকার। তারপরে আসি বদিলাল মজুমদারের কথা তারা আজকে মানছেন না। তারা মাননীয় স্পিকার, তাদের কাছে আরো একটি প্রশ্ন করা হয়েছিল যে গণভোট বাস্তবায়ন না হলে তারা আসলে কিভাবে গণতন্ত্র আনবেন। কোনো উত্তর নাই মাননীয় স্পিকার। তারা আসলে জানেই না যে তারা আসলে কি চাচ্ছে মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গায় আজকে সরকারি দল সব দিক থেকে ব্যর্থ মাননীয় স্পিকার। আশা করব আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত হবে না, তা না হলে আমার ভাই ওসমান হাদির সাথে বেইমানি করা হবে মাননীয় স্পিকার। আশা করব আজকের এই সংসদে প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা সাজ্জাদ হায়দার শ্রাবণকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে সবশেষ আহ্বান জানাচ্ছি ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা মোহাম্মদ নাঈম হোসাইনকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার ফুল প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন বিগত 55 বছরে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। তার মানে এই নয় যে আগামীতে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না, আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আবার স্বৈরাচার তৈরি হবে মাননীয় স্পিকার। এটা কিন্তু পিছনের দিকগুলোকে ডিফেন্ড করে না। মানে বিগত 55 বছর যেহেতু গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই, এই জন্য মাননীয় স্পিকার আমরা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি, যে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে। যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে, ওই সরকার ভাববে যে আমি জনগণের ভোটে এসেছি, আমি জনগণের প্রতিনিধিত্ব। যখন আমি জনগণের ডিমান্ড পূরণ করতে পারবো না, গণতন্ত্রকে বাংলাদেশে পুনরুদ্ধার করতে পারবো না, গণতন্ত্রকে টেকসই করতে পারবো না, তখন পরবর্তীতে জনগণ আমাকে আর মাননীয় স্পিকার ভোট দেবে না, আমাকে আমার ক্ষমতায় রাখবে না মাননীয় স্পিকার, তখন সে আর স্বৈরাচার হয়ে উঠবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন হাসিনার কথা মাননীয় স্পিকার। এখন প্রশ্ন হলো, হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে, তার মানে কি পরবর্তীতে যারা আসবে সবাই স্বৈরাচার হয়ে উঠবে? হবে না মাননীয় স্পিকার, কারণ এখন জনগণ সচেতন মাননীয় স্পিকার। এখন আমাদের কমিশন স্বাধীন মাননীয় স্পিকার, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে মাননীয় স্পিকার। আমরা সংজ্ঞায় বলছি মাননীয় স্পিকার, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, জনগণ তার ভোট দিতে পারবে মাননীয় স্পিকার। তারা গণভোটের কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে গণভোট কারা দিবে? আমি, আপনি, আমরা সবাই। আমরা কি মাননীয় স্পিকার না ভোট দেবো? কারণ আমাদের প্রয়োজন হা ভোট, কারণ হা ভোটে দেশের সংস্কার হবে। তাহলে যেহেতু আমি দেশের সংস্কার চাই, আমি দেশের ভালো চাই, আমি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই, অবশ্যই আমি হা ভোটে দিব। আর হা ভোট জয়যুক্ত হবে এবং নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এবং পরবর্তীতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না মাননীয় স্পিকার। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, কিন্তু তার মুখ্য আর গৌণ বিষয়ের গুরুত্ব বুঝতেছে না। আমরা গৌণ বিষয়কে অস্বীকার করিনি মাননীয় স্পিকার, আমরা বলছি এগুলো প্রয়োজন, তবে এগুলোকে গতিশীল করতে দরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা গাছের গুড়া কেটে আগায় পানি ঢালতেছে, অর্থাৎ মাননীয় স্পিকার তারা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, তারা গণতন্ত্রকে টেকসই করতে চায়, কিন্তু মাননীয় স্পিকার একটা গ্রহণযোগ্য নির্বাচন চায় না মাননীয় স্পিকার। তাদের যে গ্রহণযোগ্য নির্বাচন না মাননীয় স্পিকার, আজকে যদি বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে পরবর্তীতে মাননীয় স্পিকার আবার স্বৈরাচার হয়ে উঠতে পারে। এই জন্য আমরা গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছি মাননীয় স্পিকার। তাই আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত করার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের পথে কিন্তু বাংলাদেশ রয়েছে। নির্বাচনকে যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে গ্রহণযোগ্যভাবে করতে পারি, সে কারণের জন্য সরকার, নির্বাচন কমিশন, যারা প্রার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, সকল অংশীজনের কিন্তু সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সে নির্বাচন হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের একটা রায় হবে। দীর্ঘদিন থেকে মানুষ তাদের পুঞ্জীবিত যে ভোট না দিবার যে অধিকার, সে অধিকার থেকে তারা ক্ষোভে, তারা নানাভাবে তারা সেই সময় দ্বিধান্বিত ছিল যে কেন তারা ভোট দিতে পারছিল না। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে
মানুষের পুঞ্জীবিত ক্ষোভের একটা প্রতিফলন ঘটবে এবং তার মাধ্যমে আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জাতি কলঙ্কিত নির্বাচনের যে দায় সে দায় থেকে মুক্তি পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সকলেই মনে করছে যে এটি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জনগণ রয়েছে। আমরা প্রতিহিংসার পরিবর্তে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই, অন্তর্ভুক্তিমূলক দেশ চাই, অন্তর্ভুক্তিমূলক জাতি চাই, যে রাষ্ট্রে মানুষ নিরাপদে থাকবে, নির্বিঘ্নে থাকবে, সে তার নিজের মতো করে সে বাড়ি ফিরতে পারবে, সে হাদির মতো গুলিবিদ্ধ হয়ে সে মারা যাবে না, সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো বিনা চিকিৎসায় হাসপাতালে কাতরাতে কাতরাতে তিনি শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়বেন না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটি হবে মানবিক রাষ্ট্র, যে রাষ্ট্রটি বেরিয়ে আসবে বিচারহীনতার সংস্কৃতি থেকে, গুমের সংস্কৃতি থেকে। আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবে না, ধনী দরিদ্রের যে ব্যবধান সেটি থাকবে না, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের অপেক্ষা আমরা রয়েছি। আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে এবারের নির্বাচনে কোনোভাবে পাতানো নির্বাচন হবে না। আমরা তার প্রতি বিশ্বাস রাখতে চাই। আমরা তাকে মনে করি যে তিনি আমাদের জাতির প্রতি তার যে বিশ্বাস আস্থার কথা বলছেন সেটি তিনি ভঙ্গ করবেন না। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হিসেবে আমরা আখ্যায়িত করছি। বাংলাদেশে এখনও কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও কিন্তু এখনও দেখছি ভেস্টেড গ্রুপরা তারা কিন্তু নানাভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য নানা রকমভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা টার্গেট কিলিংয়ের মতো নানা রকম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই ধরনের ইন্টারেস্ট গ্রুপ তখনই প্রশ্ন পায় যখন নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হয়। তাই আজকে বিএনপি, জামাত, এনসিপি যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে নির্বাচনী নানা রকম তর্ক থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু অকারণে যদি তারা নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে তাহলে সেই ভেস্টেড গ্রুপ কিন্তু তারা নানা রকম অপতৎপরতা চালাতে পারে। তাই নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করে আগামী নির্বাচনকে যাতে কোনোভাবে সুন্দর সার্থক করা যায় সে ধরনের পথ থেকে যাতে রাজনৈতিক দলগুলো, ফ্যাসিস্ট বিরোধী দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সে ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত হবে না। বর্তমানে যে নির্বাচনের কথা আমরা বলছি, এই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, টার্গেট কিলিং, মব জাস্টিস, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু শঙ্কায় রয়েছেন। অনেকে বুক খুলে দেখাচ্ছে যে আমি জ্যাকেট প্রুফ বুলেট গায়ে দিয়ে আজকে আমার চলতে হচ্ছে। এটি কেন? এই ধরনের যদি বিষয় থাকে তাহলে কিন্তু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হতে পারে, ভোট কেন্দ্রে মানুষের যাওয়া নিয়ে একটা ভয়ভীতি তৈরি হতে পারে। আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর সুষ্ঠু করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, মব জাস্টিস যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে অপব্যবহার না হয়, একে অপরকে কাদা ছড়াছড়ি করবার জন্য মিথ্যা তারা এআই ব্যবহার করে যাতে কোনো রকম কোনো খারাপ কাজ না করে সেদিকে কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কিন্তু একটা ক্ষমতার পালাবদলের ঘটনা আমরা বলে থাকি, কিন্তু এই ক্ষমতার পালাবদল কিন্তু তখনই গ্রহণযোগ্য হয় যখন নির্বাচিত সরকার এসে জনগণের মধ্যে স্বস্তি দেয়, শান্তি দেয়, মানুষকে নিরাপদে থাকতে দেয়, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে পারে। তখনই কিন্তু এই ক্ষমতার পালাবদলকে মানুষ সাধুবাদ জানায়। তা না হলে কিন্তু এই ক্ষমতার পালাবদলের সাথে সাধারণ মানুষের হিসাব অত্যন্ত সহজ। তারা কি চায়? তারা চায় তার আয় ব্যয়ের হিসেব মিলিয়ে তিনি একটু সুখে শান্তিতে থাকতে। তিনি চায় তার সন্তানকে স্কুলে পাঠিয়ে তার বেতন, বাড়ি ভাড়া সেগুলি সে নির্বিঘ্নে দিতে। তিনি চায় বাজার খরচ নির্বিঘ্নে মেটাতে। তিনি চায় তার যে উপার্জন সে উপার্জন দিয়ে তার সংসার তিনি খরচ মেটাতে পারেন, সেটি চায়। যদি সেটি সম্ভব না হয় তাহলে ক্ষমতার পালাবদলে যতই গণতন্ত্রের কথা বলা হোক না কেন জনগণের কাছে কিন্তু সেই ক্ষমতার পালাবদল কোনোভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে না। তাই আগামী সরকারে যারা আসবেন তারা অবশ্যই খেয়াল রাখতে হবে জনগণকে স্বস্তি দিতে না পারলে আপনারা নিজেরাও কিন্তু স্বস্তিতে থাকবেন না। আমরা জুলাই সনদে দল বিএনপি এবং জামাত ইসলাম বলে দুটি দলই কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবার সময় তারা বলেছিল যে নারী প্রতিনিধি কমপক্ষে, নারী প্রার্থী কমপক্ষে 5% তারা রাখবেন। সেই 5% নারী প্রতিনিধি যদি রাখতে হয় তাহলে 300 আসনের মধ্যে 15 জন নারী প্রার্থী দিবার কথা। সেখানে আমরা দেখেছি বিএনপি 15 জনের মধ্যে 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলাম কোনো প্রার্থীকে, কোনো নারী প্রার্থীকে কিন্তু মনোনয়ন দেয়নি। সেক্ষেত্রে বিএনপি যদি হিসাব করা হয় তাহলে তারা 67% তাদের লক্ষ্য পূরণ করতে সমর্থ হয়েছে। বিএনপি নারী প্রার্থী প্রদানের ক্ষেত্রে কোনো লক্ষ্য পূরণই করতে পারেনি। এটি কিন্তু আমাদেরকে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা কোনো বড় একটা চ্যালেঞ্জ হিসাবে আমাদের কাছে বিবেচিত হবে। সে কারণের জন্য এই বড় দুটি দলকে আমরা আহ্বান করব যে যেহেতু অলরেডি
নির্বাচনের নমিনেশন দেওয়া শেষ হয়ে গিয়েছে। আপনারা আগামী জাতীয় নির্বাচনে যদি অংশগ্রহণ করেন, নিশ্চয়ই আপনাদেরকে এই নারী প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে আরও বেশি আপনাদেরকে লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে এবারের নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের বড় একটা অংশ শুধুমাত্র 1% ভোটারের স্বাক্ষরের সঠিকতার জন্য তাদের নির্বাচনের যে প্রার্থিতা, সে প্রার্থিতা তাদের বাতিল হয়েছে। এই 1% যে ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা, এটি কিন্তু আমাদের যে সংবিধানের সাথে সেটি সাংঘর্ষিক। কারণ ভোট হচ্ছে গিয়ে জনগণের একটা গোপন আমানত। যদি এই 1% ভোটার স্বাক্ষর যদি কোনো স্বতন্ত্র প্রার্থীকে গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু সেটি জনসম্পর্কে প্রকাশিত হয়ে যাচ্ছে। সে কারণে এই যে 1% ভোটার এর স্বাক্ষর গ্রহণ করা এবং সঠিকতা যাচাই বাছাই করার কারণের জন্য স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে দাঁড়াতে পারছে না, সেটি কিন্তু নির্বাচন কমিশনকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আমরা প্রস্তাব করতে চাই এ ধরনের 1% স্বতন্ত্র প্রার্থীদের ভোটারের সাক্ষরতার জন্য এই প্রথাটি আরপিও সংশোধন করে সেটাকে বাতিল করা যায় কি না সেটি চিন্তা করতে হবে। তা না হলে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে এইসব জটিলতা দূর করবার জন্য আমরা মনে করি যে 1% ভোটারের স্বাক্ষরের যে সঠিকতা প্রমাণ করতে হয় বা স্বাক্ষর নিতে হয়, সেই প্রথাটি আরপিও সংশোধন করে বাতিল করা যায় কিনা সেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে সবশেষ যেটি বলবো সেটি হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সে নির্বাচন হচ্ছে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায় নির্বাচন। দীর্ঘদিন ধরে মানুষ যে ভোট দিতে পারেনি, পুঞ্জীবিত ক্ষোভের সে প্রতিফলন আমরা সেখানে দেখতে পারবো। সেখানে প্রকৃত ভোটের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবে, জনগণের সরকার গঠিত হবে, গণতান্ত্রিক সরকার গঠিত হবে, এই প্রত্যাশা আমরা করছি। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের সম্মানিত প্রধান অতিথি, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মুনিরা খান এবার তার বক্তব্য প্রদান করছেন। ধন্যবাদ। আমি মনে করি যে নির্বাচন নিয়ে কথা বলা গ্রহণযোগ্য এবং নির্বাচন, প্রথমে আমি নির্বাচন নিয়ে বলি। নির্বাচন একটা চয়েস না, এখন আর নির্বাচন এখন আমাদের দেশে মাস্ট, এটা হতেই হবে। এখন সেটাকে গ্রহণযোগ্য করতে হবে, এই তো দুটো পয়েন্ট। কারণ আমি মনে করি নির্বাচন হতেই হবে, আর এটা একটা অনগোয়িং প্রসেস এবং এটাকে কালচার করতে হয়। এটাকে শুধু কালচার না, এটাকে নার্চার করতে হবে, দিনে দিনে নার্চার করতে হবে, রাতে রাতে নার্চার করতে হবে। আমি কোনো সময় নার্চার করলাম, ডেমোক্রেসিতে বিশ্বাস করলাম, কিন্তু আমার কাজে কর্মে আমি বিশ্বাস করলাম না। আমি যারা সরকারি দল গঠন করলাম, তারা সরকারে যে বললাম যে আমি ক্ষমতায় এসেছি, না, তাদের বলতে হবে আমি দেশের পরিচালনায় সবার নির্বাচিত সদস্য হয়ে দেশ পরিচালনা করতে এসেছি, এই পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছি। এবং সেটা যদি তারা হৃদয়ে ধারণ করে সংসদে আসে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তাদের মনে একটা গণতান্ত্রিক একটা ধারাতে দেশ চলার একটা ইচ্ছা, সদিচ্ছা আছে। আর একটা জিনিস হচ্ছে সদিচ্ছা। আমরা নির্বাচনের জন্য যখন যাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দক্ষ এবং শপথ গ্রহণ করা একটা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তার দায়িত্ব গ্রহণ করে চারদিক তাকিয়ে দেখবে যে আমার সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সবার জন্য গ্রহণযোগ্য একটা ক্রেডিবল ইলেকশন করতে হবে, যেটাতে কোনো ফ্ল থাকবে না। এইখানেই ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় প্রয়োজন ট্রান্সপারেন্সি। জনগণের রায় দিবে মর্মে বিশ্লেষকরা মনে করছেন। আমি তো মনে করছি এটাই আমাদের এখন দুটো জিনিস, দুঃশাসনের বিরুদ্ধের সঙ্গে সঙ্গে আমি যেটা এখন বললাম, খালি বিরুদ্ধে রায় দিলে হবে না, যারা আমাদের শাসনভার নেবে তারা আবার এই একই কাজ করতে পারবে কিনা সেটা দেখে শুনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এটা আমাদের যোগ করতে হবে। এখানে শুধু নেগেটিভ কথা, পুরনো কথা ভুলে যাই। আমরা সামনে কি করে দেশটাকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারবো, দেখে শুনে যেন আমরা তাদের ভোট দিই, মার্কা দেখে ভোট না দিই, আমরা যেন ম্যানিফেস্টো দেখে ভোট দিই, এটা আমার কথা। আর কেবল সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবে কিনা,
সুষ্ঠু নির্বাচন তো একদিনের ব্যাপার, তাই না? একদিন না, একটা ইলেকশন। আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেদিন ওথ নিয়েছেন সেদিন থেকে আমি যেটা বললাম, তিনি দেখে নিলেন ফিল্ডটা, সমস্ত পূরণ করে যে কাজটা করবেন এবং সেটা সুষ্ঠু নির্বাচন হয় কিনা, গ্রহণযোগ্য হয় কিনা দেখলেও পুনরুদ্ধার করতে তখন হয়তো পারা যাবে। কিন্তু যদি আমরা ভোটাররা মানে জাজ না করে এবার ভোট না দিই, অনেকবারের মতন আমরা গড্ডালিকা প্রবাহের মতন ভোট দিই, তাহলে কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। সেই সঙ্গে আমাদের দায়িত্বগুলিও ভুলে চলবে না। এই সবাই মিলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। এটা আমি সবাইকে সবসময় বলি। একজন দুজনের উপর আমি এর জন্য পারিনি এটা যেন আমাদের না শুনতে হয়। আমাদের সবারই সহযোগিতা করতে হবে। আসন্ন নির্বাচন ভণ্ডুল করা নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কি না? আমি ডেফিনেটলি দেখি, যদি না আমরা সমস্ত জনগণ এটার পেছনে রুখে না দাঁড়াই। এটা আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এটা একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দিলে হবে না, এটা রাজনৈতিক দল তারা সুযোগ দিচ্ছে কিনা দেখতে হবে। এরা জনগণ আশেপাশের দিকে তাকিয়ে রাখতে হবে, দেখতে হবে ফিল্ডটা এখন কেমন আছে, সেখানে তাদের সহযোগিতা, তাদের কাছে কোনো রকম খবর আসলে এবং তারা কোনো রকম যদি সন্দেহ প্রকাশ করেন, আমি মনে করি সরকারেরও একটা এত সহজ প্রাপ্য একটা জায়গা থাকা উচিত যেখানে আমার মনে কোনো রকম সন্দেহ আসলে আমি সেখানে বিনা আমার নাম না দিয়ে সেখানে একটা মানে ডেইলিটা ডেইলি, মিনিটেরটা মিনিটে যদি আমার ইয়েটা তারা পায়, সন্দেহটা যে আমি এইটা সন্দেহ করছি এখান থেকে আমাদের। তবে শঙ্কা আছে, এটা আমি স্বীকার করি, কারণ অনেকেই চাচ্ছে যে দেশে একটা ভালো ইলেকশন না হোক। কারণ আমরা জানি যে দেশ এবং না অন্য কোনো জায়গার থেকেও আমাদের নির্বাচন ভণ্ডুল করার নানান রকম কারণ থাকতে পারে। আমি বলতে পারি না থাকবেই, কারণ ভবিষ্যতের কথা তো আমি বলতে পারবো না। তবে আমি শঙ্কা পোষণ করি, মানে মনে করি এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আমাদের জন্য। নির্বাচন মানে ভণ্ডুল না হওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে নির্বাচন ভণ্ডুল যারা করবে তাদের আটকে রাখা এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা এবং তাদের খুব স্ট্রিক্টলি এটা মেনে চলা, বিশেষ করে অস্ত্র উদ্ধারের জন্য তাদের 100% ইয়েটা দিতে হবে, প্রচেষ্টাটা চালাতে হবে। এটা কিন্তু দারুণ ব্যাপার। আমি সব জায়গায় আমাকে জিজ্ঞেস করলে বলি বড় চ্যালেঞ্জ কি, আমাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে এখন আইন শৃঙ্খলা বাহিনী ইয়েটা কর্মকাণ্ডটা দেখে নেওয়া এবং তাদের দায়িত্বটা তারা কঠিনভাবে পালন করছে কিনা দেখা এবং সবাইকে একদম আমরা সহযোগিতার সঙ্গে তাদের সহযোগিতা করা। ভোটারদের বিশেষ করে নারী প্রার্থী মনোনয়ন প্রদানে বিএনপি 67% লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। অর্থাৎ জুলাই সনদ অনুযায়ী 15 জন নারী প্রার্থী দেওয়ার কথা থাকলেও 10 জনকে দিয়েছে। জামাতে ইসলাম কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। আসন্ন নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন নিয়ে আপনার বিশ্লেষণ কি? এই যে সনদ অনুযায়ী 15 জন দেওয়ার কথা বলেছে, সেটা দেখা যাচ্ছে যে সেই সনদ এখনই এইবার কোনো পার্টি মানছে না মানার কারণ হচ্ছে যে কনস্টিটিউশনে এটা নেই যে আমি না মানলে আমি নির্বাচন করতে পারবো না। অতএব তারা এখনও এই যে আমাদের যে জুলাই সনদের যে এইটা সেটা যখন পাশ হয়ে যাবে, আমরা যদি সবাই এটাকে পাশ করে ফেলতে পারি তাহলে আমার মনে হয় যে নারী প্রার্থীরা একটা ইয়ে পাবে। আমরা ফলাফল পেয়ে গেছি। আমাদের আজকে যে প্রস্তাবটি সে প্রস্তাবটি হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনী গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। আমরা হানা ভোটের মাধ্যমে আজকের এই ফলাফল ঘোষণা করব। গ্রহণযোগ্য নির্বাচনী গণতান্ত্রিক পুনরুদ্ধারে ভূমিকা রাখবে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হাঁ বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন।
আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্তর কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিতার্কিকদেরকে। আরও বেশি অভিনন্দন জানাই আজকের এই প্রতিযোগিতার সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিতার্কিকদেরকে, তাদের চমৎকার যুক্তি, তথ্যের মাধ্যমে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা এই দেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন। গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা রাখবে কিনা সেই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী পার্লামেন্ট, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।